আসেন, সাবধানে সাবধানে। এই আর কত দূর? ম্যাডাম এই তো চলে এসছি ম্যাডাম, ওই তো আর বেশি দূর না, ওই যে আমাকে বাড়ি ম্যাডাম। এরকম একটা অদ্ভুত জায়গায় কেউ থাকতে পারে বাবা? তোমারও না অদ্ভুত সব। ড্রাইভার বাড়িতে কেন বেড়াতে আসতে হবে? এই তো স্যার চলে এসছি স্যার, এই যে আমাকে বাড়ি স্যার। মা 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 আমি চলে আইছি। আব্বা কই? আব্বা আব্বাই দেহ কাগরে নিয়ে আইছি, কই তুমি? আরে আমি কাগজে দেখতেছি, আমি তো আমার চোখই বিশ্বাস করতে পারতেছি না। আপনারা সত্যি সত্যি এই গরিবের বাড়িতে এসে পড়ছেন? আরে এত অস্থির হওয়ার কিছু নেই, অস্থির হও না। এবার যখন এসছি অনেকদিন কিন্তু থাকবো তোমাদের এখানে। শহরের কর্মব্যস্ত জীবন আর ভাল লাগছিল না, যার কারণে এই দেখো আমার মেয়ে যারা, ওকে সাথে করে নিয়ে এসছি। খুব ভালো করছেন ভাই সাহেব, আপনি মাইয়ারে সাথে করে নিয়ে আইছেন, এতে আমরা সবাই খুশি। সেই ছোটবেলা দেখছিলাম, আর মামুনি এখন কত বড় হয়ে গেছে। হাউ ডেয়ার ইউ! আমার গায়ে হাত দিলেন কোন সাহসে আপনি? আসলে মা অনেকদিন পর দেখছি তো, তাই আদর করার জন্য মনটা কেমন জানি অস্থির হয়ে গেছে। বাবা তুমি আমাকে এই কোথায় নিয়ে আসলে? এদের এই আবেগজনক কথাবার্তা শুনতে না আমার বিরক্ত লাগছে। সামান্য ম্যানেজটুকু নাই, ওনার হাত কি নোংরা, ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করছে। তুমি যদি এই গ্রামে থাকতে চাও তাহলে থাকো, আমি একদিনের বেশি এই গ্রামে থাকতে পারবো না। এখানে এই পরিবেশ আর এদের মতো মানুষের সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব না। মা তুমি কিছু মনে কইরো না, তোমার শাশি আসলে বুঝতে পারে না, আমি তারে বুঝাই দেবো না, সে আর কখনো তোমার গায়ে হাত দিব না। আপনাদের মতো মানুষদের না এই একটাই সমস্যা, প্রথমে ভুল করবেন তারপর কান্নাকাটি করে মাপ চাওয়া শুরু করবেন। যাই হোক, আমি এখন এসব বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমার এখন বিশ্রাম দরকার, আর সেটা তো মনে হচ্ছে না এই বাড়িতে করা সম্ভব হবে। যে পরিস্থিতি আর যে পরিবেশ। ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না, আম্মা আপনার জন্য ভিতরে একটা সুন্দর রুম পরিষ্কার করে গুছায় রাখছে। আপনি ভিতরে চলেন, ভিতরে গিয়ে আপনি মন মতো বিশ্রাম করেন, আপনারা কেউ ডিস্টার্ব করবে না ম্যাডাম, চলেন। বাবা এখন আমাকে এটাও বিশ্বাস করতে হবে এই বাড়িতে বিশ্রাম নেওয়ার মতো পরিবেশ আছে? যারা, আমরা কিন্তু এখানে সবসময় থাকার জন্য আসিনি, কয়েকটা দিন থাকার জন্য আসছি। আর তুমি এসেই ঝামেলা শুরু করে দিলে, আমাকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। জ্ঞান দিও না বাবা, আমি কেন মানিয়ে নিতে যাব? আর ঝামেলা কি আমি শুরু করেছি? আমি তো গ্রামে আসতেই চাইনি। মানে বুঝলাম না, সামান্য একটা ড্রাইভারের বাড়িতে আমাকে কেন বেড়াতে আসতে হবে? শোনো বাবা, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে থাকো, কিন্তু আমি এই বাড়িতে আর একদিনও না। অসহ্য লাগছে এই বাড়িতে, এই পরিবেশে এদের মতো মানুষের সঙ্গে আমি থাকতে পারবো না বাবা। আমার দম বন্ধ হয়ে আসতেছে বাবা। ঠিক আছে মা, তুমি মনে কিছু নিও না, তোমার আর কেউ কিছু কইব না। যাও তুমি ভিতরে গিয়ে বিশ্রাম করোগে, তারপরে নাস্তা পানি হইলে তোমার ডাক দেবো না আমরা। আজি ব্যাগটা নিয়ে আয়। আইতেছি ম্যাডাম। ভাবি, আমার মেয়ের কথা কিছু মনে করবেন না। আসলে মামরা মেয়ে তো আদর আদর বাদর হয়ে গেছে। আমি বলি কি, কিছুদিন এখানে থাকলে আমি বিশ্বাস করি সবকিছু ঠিক হয়ে যাবে। না না ভাইজান, আপনি এইসব নিয়ে চিন্তা করেন না তো। শহর থেকে গ্রামে মাত্র আইছে, আরে মানায় নিতে তো একটু সময় লাগবে। দেখবেন যখন এই গ্রাম তার কাছে ভালো লাগা শুরু হইয়া যাইব, তখন যারা মামনি পাল্টাইয়া যাইব। ভাবি, আপনার কথাই যেন সত্যি হয়। আচ্ছা ভাইজান, এইসব কথা বাদ দেন তো, এইসব কথা পরেও শোনান যাইব। আসেন ভিতরে আসেন, বিশ্রাম করবেন। এই যাও, খাবার দাবার রেডি করো। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আসেন আসেন ভাইজান। কিরে, তুই না বলেছিলি তোর মা আমার জন্য আলাদা ঘর গুছিয়ে রেখেছে? এখানে নিয়ে আসলি কেন? সেখানে নিয়ে চল। ম্যাডাম আম্মা তো এই ঘরটাই পরিষ্কার করে গুছায় রাখছে আপনার জন্য। এই ঘরটা হচ্ছে আমগো বাড়ির ভিতরে সব থেকে পরিষ্কার ঘর, আর যেটাতে মেহমান আসলে আমরা থাকতে দেই। আপনি খাটে ঘুমাইবেন, আম্মা ওইখানে পাটি বিছায় ঘুমাইবো। মানে একই ঘরে তোর আম্মা আর আমি একসাথে থাকবো? আর তুই কি বলছিস? তোদের বাড়িতে আসা বাকি মেহমানদের সাথে আমার তুলনা করছিস? তোদের বাড়িতে আসে তো তোর মতো ছোট লোকরা। প্রথমবার তোদের বাড়িতে কোনো বড় লোকের পা পড়েছে, তাদের জন্য তো একটু ব্যবস্থা করতে পারতি। আর তুই জানিস না আমি কোন অবস্থায় থাকতে পছন্দ করি? তুই তো আমাদের বাসায় কাজ করিস। আমি বুঝতে পারছি আপনার এখানে থাকতে কষ্ট হইতেছে, কিন্তু ম্যাডাম বিশ্বাস করেন আমাকে বাড়ির ভিতরে এটাই সব থেকে ভালো রুম, যে রুমটা আপনারে দিছি।
তো আপনার যেহেতু এতই থাকতে কষ্ট হইতেছে, বাইরে একটা রুম আছে, সেখানে আমি থাকি। আপনি চাইলে আমার সেই রুমটার ভিতরে থাকতে পারেন। আমি না হয় আশেপাশে একটা ব্যবস্থা করে নেব না। চাষার বাচ্চা চাষা, তুই কি ব্যবস্থা করবি? তুই তো সামান্য একটা ড্রাইভার, তোর তো কোনো ভালো যোগ্যতাও নেই যে কোনো ভালো একটা ব্যবস্থা করবি। তোর যদি ন্যূনতম যোগ্যতাটুকু থাকতো তাহলে তুই আমাদের আসার আগেই ব্যবস্থা করতি। আচ্ছা শোন, বাবা এখানে থাকুক, তুই কিন্তু আমার সঙ্গে আগামী পরশু ঢাকা ব্যাক করবি। আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না। আমি দুঃখিত ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনার থাকতে কষ্ট হইতেছে, কিন্তু ম্যাডাম কষ্ট করে আজকের দিনটা কোনো রকম একটু থাকেন। আমি সত্যিকারের একটা না একটা ব্যবস্থা করে দেবো না, তাও আপনি এখান থেকে চলে যান না ম্যাডাম। আচ্ছা থাক, আর কোনো ব্যবস্থা করতে হবে না। আর আমি এখানে থাকবো কি থাকবো না সেই সিদ্ধান্ত একান্তই আমার। কোনো ড্রাইভারের কাছ থেকে আমি কোনো সিদ্ধান্ত নিব না। এখন আমার চোখের সামনে দাঁড়িয়ে না থেকে যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, যাইতেছি। কোনো কিছু দরকার হইলে আমারে বললেন। যা। হ্যাঁ শোনেন, আমার তো আসতে কয়েকদিন সময় লাগবে, আপনি কাজটা সেরে নেন। কই গো হাসিবের মা, কই গেলে এদিকে আও। এই যে দাও মাছ নিয়ে আইছি। মাশাল্লাহ, মাছটা তো অনেক বড় হয়েছে। আরে কি ব্যাপার, মাছ কেন? আরে আমরা তো শহরে মাছ খাই, গ্রামে আসছি কি মাছ খাওয়ার জন্য? এখানে শাকসবজি খাবো, টাটকা ফরমালিন মুক্ত। এটা কেন আনলে? আরে ভাই সাহেব, আপনি কি কইতেছেন? হ্যাঁ, আপনারা হইলেন আমার মেহমান, আমার বাড়িতে এসে আপনারা কেন শাকসবজি খাইবেন? এই যে দেখেন, আমার নিজের পুকুরে চাষ করা টাটকা মাছ, খুবই সুস্বাদু, এই জন্যই তো আপনাদের জন্য নিয়ে এলাম। স্যার, আব্বা কিন্তু একদম ঠিক কথা কইছে। ম্যাডামে ঢাকা শহরে কি না কি খাইছে ফরমালিনযুক্ত খাবার, এটা তো আমাকে পুকুরের তরতাজা চাষের মাছ। আপনি ম্যাডামে ডাকেন, ম্যাডাম এটা দেখা খুব অবাক হইব। তুমি একদম ঠিক বলেছো, আমি এখন কি ডাকছি ওকে। যারা যারা মা জলদি আয় তো। কি হয়েছে বাবা, সকাল সকাল ডাকাডাকি করছো কেন? গ্রামে এসেছি বলে কি একটু শান্তিতে ঘুমাতেও পারবো না? আরে বাবা, ঘুমাতে তো সারা জীবনই পারবি। এখানে কি হয়েছে দেখ, এই যে দেখ, তোর আঙ্কেল পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসছে, কত চমৎকার মাছটা। সিরিয়াসলি বাবা, তুমি আমাকে এই মাছ দেখার জন্য ডাকছো? এদের সাথে থাকতে থাকতে কি তোমার মাথাটাও গেছে? মামুনি, তুমি রাগ কইরো না, আমি তোমার ডাইকা পাঠাইছি। এই যে দাও আমার পুকুরের চাষ করা টাটকা মাছ, এটা দেখার লাগেই তো তোমার ডাইকা পাঠাইছি। এই মাছ দেখে খুশি হওয়ার কি আছে? আপনার কি মনে হয় আমি কখনো মাছ দেখি নাই? এর থেকে বড় মাছ তো আমার বাড়ির চাকর রাখায়, আর এই সামান্য মাছ নিয়ে আপনি এত বড়াই করছেন, এত হই হুল্লোড়। আমি একটা জিনিস বুঝলাম না যারা, তুই ওনার সাথে এরকম রাগারাগি করছিস কি জন্য? একটা মানুষ মাছটা নিজের হাতে ধরে নিয়ে আসছে তোকে দেখানোর জন্য, এত রাগারাগি করার কিছু নাই। রাগারাগির বিষয় হলে তো রাগারাগি করবোই বাবা, তারা না হয় বুঝতে পারে না, কিন্তু তোমার তো বোঝা উচিত ছিল। যেখানে আমি 12টার আগে ঘুম থেকেই উঠি না, সেখানে তুমি সকাল 8টা বাজে আমাকে ঘুম থেকে ডেকে তুলছো। তুই ভুলে গেছিস কার সাথে কিভাবে কথা বলতে হয়। সম্পর্কে ও তোমার আঙ্কেল হয়, সরি বলো আঙ্কেলকে। আরে না না ভাই সাহেব, এটা কি কইতেছেন? মামুনি তো ঠিকই কইতেছে। আসলে আমি তো বুঝতে পারি নাই, আমার মামুনির এই ডাইকা আনাটা ঠিক হয় নাই, আমার আসলেই ভুল হয়ে গেছে। আচ্ছা মামুনি, যাও তুমি গিয়ে আর ঘুমাও, তোমারে কেউ ডাকাডাকি করবো না। তোমার চাচি এই মাছটা রান্না কইরা তারপর তোমারে ডাক দিব না, আর তোমারে কেউ ডিস্টার্ব করবো না। থাক, আর না ডাকলেই খুশি হই। নেক্সট টাইম থেকে এরকম অদ্ভুত জিনিসের জন্য যদি আমাকে ডাকেন না, তাহলে সেই মুহূর্তেই বাড়ি ছেড়ে আমি চলে যাব। এমনিতেও কোনো ড্রাইভারের বাড়িতে থাকার ইচ্ছা আমার নেই। আব্বা, তুমি যে কি করো না, দিলা তো ম্যাডামের মেজাজটা খারাপ কইরা। আসলে ভুলটা আমার উচিত ছিল তোমার কিছু না বলা। আমি বলি কি, আমার মেয়ে যে আচরণটা করেছে এটা নিয়ে তোমরা কেউ কিছু মনে করো না। সবসময় ওর মাথাটা একটু গরম থাকে তো, যার কারণে কখন কি করে বসে নিজেও জানে না। ও যে কখন রাগ করে আর কখন রাগ করে না আমি তো বুঝি না। আমি বলি কি, এগুলো নিয়ে কেউ কোনো চিন্তা করো না, দেখবে একটু পরে ঠিক হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারি নাই, যে মামুনি সত্যি সত্যি এত রাগ হয়ে যাইব। ভাবছিলাম যে মাছটা দেখে খুব খুশি হইব। আমার আসলে সত্যি সত্যি ভুল হয়ে গেছে, আমার এই কাজটা করাটা ঠিক হয় নাই। আরে ম্যাডাম তো খুশি হয়েছে, কিন্তু উনি তো ঘুমাইতেছিল, সেই জন্য একটু রাগ করছে। দেখো, এইসব নিয়ে তুমি কোনো চিন্তা ভাবনা করো না। তার চাইতে মাছটা তুমি আমার কাছে দাও, আমি ভালো কইরা কুইটটা কাইটটা রান্না চড়াই। ততক্ষণে তুমি সারেরে নিয়া আমাগো গ্যারামটা ঘুইরা দেখাই আসো। ভাবি, আপনি কিন্তু একদম ঠিক বলেছেন। অনেকদিন হলো তো আসলাম,
বসে থাকতে থাকতে ঘরের মধ্যে আর ভাল লাগছে না। শহর থেকে গ্রামে আসছি কি বসে থাকার জন্য? গ্রামটা ঘুরে দেখতে হবে না? একটু ঘুরে দেখা দরকার। জি ভাই সাহেব, আপনি একদম ঠিক কথাই কইছেন। এই গ্রামটা ঘুরে দেখানো দরকার। এই নাও, ধরো ধরো মাস্টার, ধরো, আমরা ঘুরে আসি। আর ভাইজান, আপনার সাথে আমার জরুরি কিছু এমনিতেও কথা আছে। আসেন, যাই যাই, কথা বলে আসেন। ম্যাডাম, আপনি এখানে কোনো কিছু দরকার ম্যাডাম? বাজার থেকে আইনে দেওয়া লাগবো? আমার কন, আমি আইনে দিতেছি ম্যাডাম। ও, টয়লেটে যাবেন? টয়লেট চাপছে? এলন ম্যাডাম, বদনাটা লন। টয়লেটে এই যেদিকে যান। হোয়াট ননসেন্স! আমি টিনের খুপড়ির মধ্যে যাব? কি কইতেছেন ম্যাডাম খুপরি? ম্যাডাম আমগো গ্রামের তো এটাই সব থেকে ভালো টয়লেট। এটাতে আমার মায় যায়, বাপে যায়, আমি যাই, আপনিও যান। ধরেন ম্যাডাম, যান। আমি ওখানে কিভাবে যাব? হাই কমোড কোথায়, ফ্লাশ কোথায়? আর এই বদনা আমি কিভাবে ইউজ করব? আমার জন্য অন্য ব্যবস্থা করো। কি কোন ম্যাডাম, যাইতে পারবেন না? আপনার জন্য অন্য কি ব্যবস্থা করবো আমি? আমার তো মাথায় কাজ করতেছে না। ম্যাডাম, আপনি বরং একটা কাজ করেন, ওই যে ঝুপড়িটা দেখতেছেন, সেখানে গিয়া বন্ধা ট্রেনে বসে পড়েন। সেখানে কোনো লোকজন যায় না, আপনি ওইখানে যান। ধরেন। আর ইউ ম্যাড? আমি ওখানে কিভাবে যাব? কতক্ষণ আপনি টয়লেট সাইপে বসে থাকবেন? একটা না একটা কিছু করতেই হতো আপনার। আপনার মোবাইলে নেট আছে না? আপনি নেটে ইউটিউবে সার্চ দেন কেমনে বদনা ব্যবহার করতে হয়, দেখেন। গড, আল্লাহ। আচ্ছা দে, এটা আমাকে দে। এখানে খাড়া। আরে কি হচ্ছে? তুই এইভাবে টেনে নিয়ে আসলি কি জন্য? আরে এই জায়গায় নিয়ে এসেছি, তোর সাথে আমার জরুরি কিছু আলাপ আছে, এই জন্যে। আরে জরুরি কথাটা তো ঘরে বসেও বলা যেত, তাই না? আরে না না, সব আলাপ ওই ঘরে বসে করম যায় না, এই জন্যই তো নিয়ে আইছি। আচ্ছা, তুই আমারে কত, তুই এসব কি করতে আসস? তুই আমারে কইলি অভিনয়টা ঠিকঠাক কইরা যাইতে, আমি তো সেটা করতেছি, কিন্তু আমার তো মনে হইতেছে মামুনি আমাকে পছন্দ করতেছে না। আচ্ছা, তুই কি আমাকে পরিচয়টা ওরে ঠিকঠাক দিছস তো? তোকে সত্যটা না বললেই না। এই আমি আমার কর্ম নিয়ে এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছি যে নিজেকে এত পরিমাণে ব্যস্ত করে ফেলেছি, আমি আমার মেয়েটাকে সময় দিতে পারিনি। মানে মেয়েটাকে যে সময় দেওয়া দরকার সেটা আমি ভুলে গেছিলাম। আর আমাকে কাছে না পেয়ে মেয়েটা বদমেজাজের অহংকারী হয়ে পড়ছে, যার কারণে আমি ওকে আসলে তোদের পরিচয়টা দিইনি। আর যদি পরিচয়টা দিতাম তাহলে তো গ্রামে আসতে চাইতো না। বন্ধু, আমি যতটুকু বুঝলাম, তুই আরে পরিবর্তন করতে পারবি না। আরে জোর কইরা তো আরে পরিবর্তন করানো যাইব না। আমার মনে হয় আমাকে নিয়ে আর ভিন্ন রকমের চিন্তা ভাবনা জন্ম নিছে। আমার যতটুকু ধারণা, ও গরিব শাসাকে পছন্দ করে না। বন্ধু, তুই যে কথা বলছিস আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আমি তো এটা হতে দিতে পারি না, কারণ আমি আমি হাল ছেড়ে দিতে রাজি না, যার কারণে এই গ্রামে আসা। তবে একটা কথা সত্য, আমি আরেকটা উদ্দেশ্যে এই গ্রামে আসছি। উদ্দেশ্য? কি উদ্দেশ্য? উদ্দেশ্যটা হচ্ছে বন্ধু, তোর ছেলের সাথে আমি চাই আমার মেয়ে জানাকে বিয়ে দিতে। অন্তত পক্ষে এই গ্রামের মানুষ, মাটি, সবার সাথে মিশে গিয়ে যদি সে একটু মানুষ হয়, মানুষের সাথে মানুষের সম্পর্ক, ভালোবাসা, এগুলা শিখুক, এটা আমি চাই বন্ধু। কিন্তু আমার তো মনে হইতেছে তুই যেটা চাইতেছস সেটা কোনোদিনও সম্ভব না। দেখ, আমিও চাই আমাদের দুইজনের মাঝের বন্ধুত্বটা আরো গাঢ় হোক, কিন্তু যারা মামুনের দেখে যা মনে হইতেছে সে আমার ছেলেরে স্বামী হিসেবে মাইনে নিব না। বন্ধু, আমি এত সহজে হালটা ছাড়তে রাজি না। তুই আমাকে একটু সময় দে, আমি জানি আমার যারা নিজেকে পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, তুই যখন কইতেছস তখন আমি অভিনয়টা চালাই দেব, তাতে যদি কোনো কাজ হয় দেখি। ধন্যবাদ বন্ধু, অসংখ্য ধন্যবাদ। আরে ধন্যবাদ দিতে হইব না, ধন্যবাদ দিতে হইব না। চল, আমি বাগান করছি, ওই বাগান তোরে দেখাই নিয়ে আসি। চল, আয়। চল, চল। ওই হাফিজের হাফিজ কেমন আইতেছে না, একটু দেখো না। হাসিব,
হাসি বাবা তাড়াতাড়ি আয়। মুড়ি মাখা হাজির। স্যার, স্যার আমার হাতের মুড়ি মাখা আমার মা জানেন কত পছন্দ করে, আপনারও অনেক ভালো লাগবে। নেন স্যার, মুড়ি মাখা খায় দেখেন, একটু খায় দেখেন স্যার। সত্যি তাই তো, খুব মজা। তুমি জানো, আমি যখন ছোটবেলায় গ্রামে পড়াশোনা করতাম তখন মা আমাকে এইভাবে মুড়ি মেখে প্রতিদিন পড়ার টেবিলে দিয়ে আসতো। কি হইলো যারা মামনি, তুমি দাঁড়াই আছো কেন? আরে মুড়ি মাখানো খাইয়া দেহ, ভালো লাগবে। আপনার কি মনে হয় আমি আমার বাবার মতো নিজের স্ট্যাটাস ভুলে গিয়ে এখানে বসে মুড়ি খাবো? শুনুন, আপনারা যেই খাবার এত আনন্দ করে খাচ্ছেন না, সেই খাবার আমার গলা দিয়ে নামবে না। মানে আমি কিছু বুঝলাম না, এখানে স্ট্যাটাসের কি আছে? সামান্য মুড়ি মাখা, তোমার যদি ভালো লাগে খাবে, না ভালো লাগে খাবে না। বাবা, আমি না এই বাড়িতে আসার পর তোমাকে যত দেখছি অবাক হচ্ছে। মানে তুমি নিজেকে দেখো, যেখানে শহরে তোমার সঙ্গে কোটিপতিরা বসে থাকতো, 5 স্টার হোটেলে তারা ডিনার করতো তোমার সঙ্গে, সেখানে তুমি কাদের সঙ্গে বসে আছো? চাষার সঙ্গে, ড্রাইভারের সঙ্গে। ওয়াও বাবা, তুমি তোমার অবস্থানটা দেখো একবার। সামান্য মুড়ি খাওয়া নিয়ে তুমি এগুলো কি বলছো? এটা নিয়ে এত গভীরে যাওয়া তো দরকার নাই। আর ওকে ড্রাইভার বলছো? ও ড্রাইভার বলে কি মানুষ না? এই যে ওকে চাষা বলছো? তুমি কি জানো এই চাষারা অক্লান্ত পরিশ্রম করে বিধায় আমাদের পেটে খাবার যায়, পেটে ভাত যায়। তুমি ভালো করে জানো যে আমি কোনো কাজকে অসম্মান করি না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমাকে এসবের মধ্যে টানবে না। আচ্ছা থাক না, মামুনি যখন খাইতে চাইতেছে না তখন ওরা এত জোরাজুরি করার দরকারটা কি? আব্বা, আসলে ম্যাডাম কখনো মুড়ি মাখা খায় নাই তো, তার জন্য এত রাগারাগি করতেছে, আর বুঝতে পারতেছে না মুড়ি মাখার আসল মজাটা কি। ম্যাডাম, আপনি আমার হাতে মুড়ি মাখা একবার খায় দেখেন, আপনার সত্যি অনেক ভালো লাগবে ম্যাডাম। ধরুন ম্যাডাম, নেন হাত পা দেন ম্যাডাম, আমি দিতেছি। বললাম না আমি খাবো না। ছোট লোকের বাচ্চা, তুই কি মনে করেছিস আমার বাবা তোদের বাড়িতে বেড়াতে এসেছে, তোর সঙ্গে দুটো মিষ্টি মিষ্টি কথা বলেছে, তাই বলে আমার তোর সব কথা শুনতে হবে? শোন, এরপর থেকে যদি আমাকে কোনো বিষয় নিয়ে জোরাজোরি করেছিস, সেদিনই তোর চাকরি থাকবে না। বাবা, তুমি নিশ্চয়ই চাষাদের পক্ষ নিয়ে আমার সঙ্গে কথা বলতে এসেছো। ওদের ব্যাপারে কোনো কথা বলে আমার সঙ্গে লাভ হবে না। আমি বুঝতে পারছি না, দিনে দিনে তুমি এত বেয়াদব হয়ে গেছো যে বাবার সামনে দাঁড়িয়ে কি বলতে হবে সেটা পর্যন্ত ভুলে গেছো। একটা জিনিস লক্ষ্য করেছি আমি, এই বাড়িতে আসার পর প্রত্যেকটা মানুষকে তুমি অপমান করেছো। আমি বাবা হয়ে কি তোমাকে এই শিক্ষা দিয়েছিলাম? আমার শিক্ষা থেকে আমি যেটা শিখেছি সেটাই করেছি বাবা। আমি তো আকাশের চাঁদ, আর আকাশের চাঁদ হুট করে তো তোমার কথা নিচে নেমে আসতে পারে না। আর ওদেরকেও তো এটা বুঝতে হবে, আকাশের চাঁদ চাইলেই ধরা যায় না। দেখো, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। সামান্য মুড়ি খাওয়াটা নিয়ে তুমি যা করলে এটা ঠিক না। আমরা প্রত্যেকটা মানুষ পরিশ্রম করি শুধুমাত্র খাওয়ার জন্য। ঠিক আছে, তুমি মুড়ি মাখা খাবে না ভালো কথা, সেখান থেকে চলে আসবে, কিন্তু সেগুলো ফেলে দিলে কেন? তুমি আমার সাথে চলো, ওদের কাছে ক্ষমা চাইবে। কি মানে কি বলতেছে বাবা তুমি? আমি ওই চাষাদের কাছে ক্ষমা চাইবো? ওই চাষাদের কাছে, ড্রাইভারের বাচ্চার কাছে? কখনোই না বাবা। শুনো, আমি প্রথম থেকেই বলেছি আমি এখানে এসে ছাইপাশ খাবো না। তারপর কেন জোর করলে? জোর যখন করেছে তাহলে ফল ভোগ করো, আর আমাকে জোর করলে ফল এটাই হবে। ওদেরকেও বুঝিয়ে দিও। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমি তোমাকে আর কখনো কিচ্ছুই বলবো না। তবে একটা জিনিস মনে রাখিস, যে মানুষগুলো তোকে এত ভালোবাসে, এত আদর স্নেহ করে, সে মানুষদের সাথে তোর এমনটা করা ঠিক হয়নি। আমি আর এই বিষয়ে কথা বলবো না। তুই নিজেকে প্রশ্ন কর, নিজেকে প্রশ্ন করে নিজে থেকে উত্তরটা জেনে নে। আর বলিস না তো, বাবা যে কোথায় আমাকে ফাঁসিয়ে দিয়েছে। সবকিছু বিরক্ত লাগছে, না কিছু বলতে পারছি না কিছু করতে পারছি। আচ্ছা রাখ, আমি তোকে পরে ফোন করছি। মাগো, অল্প করে কয়টা ভাত খাইয়া নাও, কাল রাত থেকে কিছুই খাও নাই। আচ্ছা কত, বাড়ির মেহমান যদি না খাইয়া থাকে তাহলে কি বাড়ির মানুষগুলা খাইতে পারে?
ম্যাডাম ম্যাডাম আমি জানি আমি একটা ভুল করে ফেলাইছি ম্যাডাম, আপনি তার জন্য আমার যা শাস্তি দিবেন আমি তাই মাথা পাইতে নিব, কিন্তু ম্যাডাম নিজের এরকম করে শাস্তি দিন না। আমি আপনার কথা দিতেছি ম্যাডাম, আমি আপনার আর কখনো জোর করুম না কোনো কিছু নিয়ে। ম্যাডাম এবারের মতো আপনি কয়টা খায় নেন, আপনার জন্য দেখেন সবাই কষ্ট পাইতেছে। আমার যখন খিদে লাগবে আমি খেয়ে নেব, আপনাদের আমার খাওয়া দাওয়া নিয়ে এত চিন্তা করার দরকার নেই। এখন এখান থেকে যান, আমাকে একা থাকতে দিন। না না মা, তুমি যতক্ষণ না খাইবা এইখান থেকে আমরা যাবো না। বুঝতে পারছি তুমি নিজের হাতে খাইতে চাইতেছি, তাই তো? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমারে খাওয়াইয়া দিতাছি। আপনি ভাবলেন কি করে আমি আপনার হাতে খাবো? আপনি নিজের হাতটা দেখুন, কি নোংরা। এই নোংরা হাতে আমি খাবো? আমি যতই চেষ্টা করি আপনাদের সাথে রাগারাগি করবো না, আপনারা ততই আমাকে বাধ্য করেন। এখন এখান থেকে যান, আমাকে একা থাকতে দিন। ম্যাডাম মায়ের হাতে ভাত খাওয়ার মতো শান্তি এই পৃথিবীতে কোথাও নাই। আসলে ছোটবেলায় আপনি আপনার মায়ের কাছে পান নাই তো, তাই মায়ের হাতের ভাত খাওয়ার কি শান্তি সেটা আপনি বুঝতে পারতেছেন না। একটা কথা বলি ম্যাডাম, মায়ের হাত না আসলে কখনো নোংরা হয় না। আপনি একবার আমার মায়ের হাতে ভাত খায়া দেখেন, বিশ্বাস করেন আপনি সত্যি অনেক ভালো লাগবে। একবার খায়া দেখেন। তুইও দেখে আমাকে জ্ঞান দেওয়া শুরু করলি। গ্রামে আসার পর থেকে দেখছি তুই বাবার মতো আমাকে জ্ঞান দেওয়া শুরু করেছিস। কই ঢাকা থাকতে তোকে এত কথা বলতে দেখিনি। এখন আমাকে জ্ঞান না দিয়ে মা আর ছেলে দুজনই এখান থেকে যা। না, তুমি যতক্ষণ পর্যন্ত না খাইবা আমরা এইখান থেকে কোথাও যাবো না। বাড়ির মেহমান না খাইয়া থাকবো, এইটা তো আমি হইতে দিতে পারি না। তোমার খাইতেই হইব, তুমি আমারে যত কিছুই কও না কেন, তোমার খাইতেই হইব। আমার যখন খিদে লাগবে আমি নিজেই খেয়ে নেব। আপনারা এখন যান এখান থেকে। ঠিক আছে মা, আমি জানতাম আরে মেয়ে কোনোদিন মায়ের সাথে রাগ করে থাকতে পারে না। আচ্ছা ঠিক আছে, তুমি খাইয়া নিও বাজান, চল। ম্যাডাম আপনি তাহলে খায় নেন, আমি আশেপাশে আছি, কোনো কিছু লাগলে আপনি আমারে জানায়েন। চলো ম্যাডাম, আসেন আমার পিছে পিছে আসেন। সাবধানে দেখা কিন্তু ম্যাডাম, রাস্তাঘাট কিন্তু ভাঙা। আচ্ছা আমি তো তোদের গ্রামটা ঘুরে দেখতে চেয়েছিলাম, তুই আমাকে পুকুর পাড়ে কেন নিয়ে আসলি? ম্যাডাম যে কি কর না, গ্রামের আসল সৌন্দর্যই তো পুকুর পাড়। আপনি দেখেন চারিপাশটা কি সুন্দর মনোরম পরিবেশ, সারি সারি তাল গাছ, এগুলা দেখলেই তো মনটা খুশি হয়ে যায়, অনেক ভালো লাগে। আর এই দেখেন আপনার জন্য আমি বসির ব্যবস্থা করছি, আজকে আপনার মাছ ধরা শিখামো। আসেন ম্যাডাম। আবার মাছ? আচ্ছা আমি গ্রামে আসার পর থেকে তোরা আমাকে মাছ নিয়ে তো বিরক্ত কেন করছিস? আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস একবার চেষ্টা করে দেখি, দে। আসেন ম্যাডাম আসেন, এরকম সুন্দর দৃশ্য কখনো দেখবেন না। শোনো, এইখানে যত রান্না দেখতেছো না, সব রান্না আমার যারা মামনির পছন্দের জন্য। এই যে দেশি মুরগি, গুড়া মাছের চচ্চড়ি, আর এইটা হইল লাউ। আরে গাছে লাউ দেখে মামনি জিজ্ঞাসা করতেছে, আরে লাউটা তো অনেক সুন্দর, সেই জন্য তো রান্না করছি। শোনো মা, তুমি কিন্তু মজা কইরা পেট ভইরা খাবা। আমার জন্য এত আয়োজন না করলেও পারতাম, আমি এমনিতেও এত খাবার খাই না। মামনি শোনো, আমরা যে শহরে খাবার খাই প্রত্যেকটা খাবারের মধ্যে ফরমালিন দেওয়া, আর এই যে গ্রামের এগুলো সব টাটকা, খেতে মজা পাবে। বাবা খাবার দাবারের কথা তো অনেক বললে, এসব কথা বাদ দাও। এটা বলো শহরে কবে যাচ্ছ? আমার এইখানে আর ভালো লাগছে না। আরে বাবা, শহর যাবোই তো, কিন্তু যে উদ্দেশ্যে আসছে সে উদ্দেশ্যটাই তো বলা হলো না। উদ্দেশ্য? কি উদ্দেশ্য বাবা? আমি তোর বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি।
আমি তোর বিয়ে ঠিক করেছি। হোয়াট? আমার বিয়ে? অথচ আমি জানি না কার সঙ্গে। আরে কার সঙ্গে আবার? ওই যে হাসিবের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। আরে এই জন্যই তো তোকে গ্রামে নিয়ে আসছি। আর ইউ ম্যাড বাবা? এই সামান্য একটা ড্রাইভারের সঙ্গে তুমি আমার বিয়ে ঠিক করেছো, যে কিনা সারা জীবন আমাদের পাশে গোলামি করেছে। এখন তার ঘরের বউ হবো আমি? বাবা শুনো, তুমি ইচ্ছা করলেই তোমার মন মতো আমার জীবনের সিদ্ধান্ত নিতে পারো। দেখ, আমি যে সিদ্ধান্ত নিয়েছি অনেক ভেবে চিন্তে বুঝে শুনে নিয়েছি। আমি আর হাসিবের বাবা দুজনে মিলে বিয়েটা পাকাপাকি করেছি। আমি তাকে কথা দিয়েছি যে হাসিবের সাথেই তোর বিয়ে হবে, আর আমার কথা যদি রাখতে হয় তোকে হাসিবকেই বিয়ে করতে হবে। বাবা, কথা দিয়েছো তুমি, কথা রাখার দায়িত্বও তোমার। এই চাষার ছেলেকে আমি বিয়ে করব? ইম্পসিবল। তুমি যদি ভেবে থাকো শহর থেকে গ্রামে এনে আমাকে ব্ল্যাকমেল করে এই ছেলের সঙ্গে বিয়ে দেবে, এটা কখনোই সম্ভব হবে না। আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। না না ম্যাডাম, আপনি এত রাইতে কই যাবেন বাড়ি থেকে চলে? তার থেকে ভালো কথা স্যার যেটা কই দিছে আপনি সেটা শোনা লাগবে না, তারপরে আপনি চলে যান এত রাইতে কোনো জায়গায়। ছোট লোকের বাচ্চা, তুই একদম চুপ করবি। তোর এই ভালো মানুষের রূপ নিয়ে আমার বাবার কাছে নিশ্চয়ই বিয়ের প্রস্তাব দিয়েছিস, এই জন্য তো বাবা বিয়ের জন্য রাজি হয়েছে। ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিস। না না মা, তুমি আমার ছেলেটারে ভুল বুঝতেছো। ওইসবের কিছুই জানে না। তোমার বাপ আর আমি দুইজনে মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম আমার ছেলেটার লগে তোমার বিয়ে দেব। তোমার বাপ সেই সিদ্ধান্ত রক্ষা করার জন্যই তোমার নিয়ে গ্রামে আইছে। মারে, আমার ছেলেটা ড্রাইভার হইলেও মানুষ হিসাবে খুব ভালো, তোমার সুখে রাখবো। মাগো, তোমার হাত ধরি, তুমি আমার কথাটা মাইনে নাও। চাষার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? বাবা শোনো, আমি এই ছেলেকে কিছুতেই বিয়ে করতে পারবো না। আর তুমি যদি ভেবে থাকো ওর সঙ্গে আমাকে জোর করে বিয়ে দেবে, এটা কখনোই হবে না। আমি এমন কিছু করে বসবো যা তুমি কল্পনাও করতে পারবে না। স্যার, স্যার আমরা গরিব হইতে পারি, কিন্তু আমারও একটা মান সম্মান আছে। এভাবে আপনি আপনার মায়ের লগে বিয়ার প্রস্তাব দিয়ে আমার অপমান না করলেও পারতেন। আপনার জন্য আমার আব্বা সবার সামনে অপমানিত হইল। সেই কাজটা ঠিক করেন নাই স্যার, ঠিক করেন নাই। তোর সাহস দেখে আমি খুব অবাক হচ্ছি। এতদিন যা করছিস আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজকে আজকে তোর সাহসের সীমা অনেক বেড়ে গেছে। তুই আমার সামনে আমার বন্ধুর গায়ে হাত তুলেছিস। বন্ধু? ওয়াও বাবা, তুমি আর কত নিচে নামবে? তুমি আমাকে মিথ্যা বলে শহর থেকে গ্রামে নিয়ে এসেছো, তারপর ওই চাষার ছেলে ড্রাইভারের বাচ্চার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো। এখন যখন দেখলে আমি রাজি না, তখনই তোমার বন্ধু হয়ে গেল। বাহ বাবা। থাম, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। কাকে তুই চাষা বলছিস? আমার বন্ধুকে? ও চাষা না, ও হচ্ছে আমার ব্যবসায়িক পার্টনার। তুমি মিথ্যা বলছো। সে যদি এতই বড়লোক হবে, তাহলে তার ছেলে কেন আমাদের বাড়িতে ড্রাইভারের কাজ করবে? জানতে চাস? জানতে চাস কেন সে আমার বাড়ির ড্রাইভার? আমি আর আমার বন্ধু যখন ব্যবসা শুরু করি, ব্যবসাটা দিন দিন এত বেড়ে গিয়েছিল, আমার বন্ধুর ইট পাথরের দেয়ালে আর থাকতে চাচ্ছিল না। সে সবসময় চাইতো সে গ্রামের সাদামাটা জীবনযাপন করতে, মানুষের সাথে মিশতে। যার কারণে সে শহর থেকে গ্রামে চলে আসে। তার ছেলেকে আজ পর্যন্ত তার পরিচয় দেয়নি। এই কারণে সে সবসময় ভাবতো তার অর্থ বিত্তর মোহে পড়ে তার ছেলে যদি খারাপ হয়ে যায়, সে যদি তোর মতো অহংকারী হয়ে যায়, তাই কখনো তাকে পরিচয়টা দেয়নি। সে চেয়েছিল তার মতো তার ছেলেও যেন কঠোর পরিশ্রম করে তার গন্তব্যে পৌঁছায়। আমার বন্ধু যেটা করেছে সেটাই ভালো করেছে। ভুল করেছি আমি ভুল করেছি। তুই যখন যা চেয়েছিস, যত টাকা চেয়েছিস সব দিয়েছি। ওটা দিয়ে আমি তোকে খারাপ বানিয়েছি, তোকে অহংকারী বানিয়েছি, জেদি বানিয়েছি। শোনো বাবা, তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যা বলছো। আমি যেটা বলছি একটা কথা আমি মিথ্যা বলছি না। আমার এই বন্ধু বিপদে যদি আমার পাশে এসে না দাঁড়াতো, আমার ব্যবসায়িক পার্টনার না হতো, তাহলে আমাকে রাস্তায় গিয়ে নামতে হতো। এতদিন আমার ভিক্ষুক থাকতাম, ফকির হয়ে যেতাম আমি।
ও সরল মনে আমার সাথে ব্যবসায়িক পার্টনার হয়েছে, সবকিছু আমার উপর ছেড়ে দিয়ে সে শহর থেকে গ্রামে এসে বসবাস শুরু করেছে। কখনো জানতে চাইনি যে আমি ব্যবসায়িক কি করলাম কি করলাম না। সবসময় ভেবেছে আমি তো ভালো আছি, আমি তো আমার মেয়েটাকে নিয়ে ভালো আছি, আর ও ওর ছেলেটাকে আমার কাছে পাঠিয়েছে ড্রাইভার হিসাবে কাজ করার জন্য। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে অর্থ যে মানুষকে কতটুকু খারাপ করতে পারে তার প্রমাণ হচ্ছিস তুই। অর্থবিত্তের লোভে তুই মানুষ আর মানুষ নেই, তুই মানুষ থেকে পশু হয়ে গেছিস। এতদিন পর আমি তোকে নিয়ে এই বাড়িতে কেন এসেছিলাম জানিস? তোকে দেখানোর জন্য মানুষ কাকে বলে, মাটির মানুষ কারা হয়। দেখ, আমার ব্যবসায়িক পার্টনার হয়েও আমার বন্ধু আর বন্ধুর ওয়াইফ তোকে কখনো মেহমান মনে করেনি, তারা তোকে নিজের মেয়ের মতো মনে করেছে। আর সেই মানুষদেরকে প্রত্যেকটা বার অপমান অপদস্থ করতে তুই কম করিসনি। ভালো করেছিস, খুব ভালো করেছিস। আজকে তোর কারণে আমার বন্ধুত্বের যে বন্ধনটা সেটা ছিন্ন হয়ে গেল। আমি শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য শুধু চেয়েছিলাম তার ছেলের সাথে আমি তোকে বিয়ে দেব, কিন্তু তুই যেটা করেছিস সেটা ঠিক করিসনি। তুমি এত বড় ঘটনা আগে কেন বলনি বাবা আমাকে? এতদিন কেন লুকিয়ে রেখেছিলে? কি হতো বলে কি হতো? আচ্ছা, আমি যদি বলতাম যে হাসিব হচ্ছে আমার ব্যবসায়িক পার্টনারের ছেলে, তাহলে হুড় করে তাকে বিয়ে করে নিতি? আমি তো সেটা চাইনি রে মা। আমি কি চেয়েছিলাম জানিস? আমি চেয়েছিলাম আমার মেয়েটাকে গ্রামে নিয়ে আসবো, গ্রামে নিয়ে আসতে সে একজন আদর্শ মানুষ হবে, আদর্শ মানুষ হয়ে আদর্শ নারী হিসেবে সে সংসার করবে। কিন্তু তুই তো আমার সব স্বপ্নকে ভেঙে দিলি, সব ধূলিসাৎ করে দিলি। আমার যে বন্ধু আমার জন্য এত ত্যাগ করলো, আমি তার জন্য শুধু ছোট্ট একটা কাজ করতে চেয়েছিলাম আমার প্রাণের চেয়ে প্রিয় তোকে আদর্শ পরিবারের বউ হিসেবে রেখে যেতে। কিন্তু তুই আজকে যেই ঘটনাটা ঘটালি, আমি আর আমার বন্ধুর সামনে কখনো গিয়ে দাঁড়াতে পারবো না। যা করেছিস ভালো করেছিস। আমাদের এতদিনের বন্ধুত্বের সম্পর্ক তুই এত সহজে নষ্ট করে দিলি তুই। ম্যাডাম, মায়ের হাতে ভাত খাওয়ার মতো শান্তি এই পৃথিবীতে কোথাও নাই। আসলে ছোটবেলায় আপনি আপনার মায়ের কাছে পান নাই, তো তাই মায়ের হাতের ভাত খাওয়ার কি শান্তি সেটা আপনি বুঝতে পারতেছেন না। একটা কথা বলি ম্যাডাম, মায়ের হাত না আসলে কখনো নোংরা হয় না। আপনি একবার আমার মায়ের হাতে ভাত খায় দেখেন, বিশ্বাস করেন আপনি সত্যি অনেক ভালো লাগবে। একবার খায় দেখেন। এত বছর ধরে এত বড় একটা সত্য কথা আপনারা আমার কাছ থেকে লুকায় রাখছিলেন। আমি জানি আমার কথা চিন্তা করে এই কাজটা করছেন,
কিন্তু আমি কম এটা অনেক বড় একটা অন্যায় করছেন আপনারা। আপনারা ম্যাডামের সাথে যা করতেছেন সেটা অনেক বড় একটা অন্যায়। এরকম জোর করে বিয়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া আপনাকে একদম উচিত হয় নাই। এতে ম্যাডাম যেরকম কষ্ট পাইছে ওরকম কষ্ট আমিও পাইছি। তাই আব্বা, তোমার আমি একটা অনুরোধ করি, এরকম জোর জবরদস্তির বিয়ার বিষয়টা তুমি এখানেই বাদ দিয়া দাও। আর চাচা, আপনার মায়া যখন রাজি হইতে চাইতেছে না, আপনি আপনার মায়ের নিয়ে শহরে চলে যান। হ্যাঁ, আসিফ ঠিকই কইছে। এত বছর পর যখন ও সত্যটা জানতেই পারছে, তখন ও আর অবস্থান পরিবর্তন করে নিতে পারবো। কিন্তু কারো মনের বিরুদ্ধে তো জোর কইরা পরিবর্তন আনা সম্ভব না। বন্ধু, তুই এক কাজ কর, তুই যারা মামুনিরে নিয়ে শহরে চইটা যা, সেটাই ভালো হইব। বন্ধু, এতক্ষণ তোরা যা বললি আমি সবকিছু বুঝতে পারছি, কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। সেটা হলো আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাব। ভাবিস না, তোর যে ছেলের অংশটুকু, সেই অংশটুকু আমি ওকে বুঝিয়ে দেব। পারলে আমাকে মাফ করে দিস। তুমি কেন সবার কাছে শুধু শুধু ক্ষমা চাইছো বাবা? সবার কাছে ক্ষমা চাওয়া উচিত তো আমার। তোমাদের এত বছরের সম্পর্ক, যেটা কিনা তোমরা এত সুন্দরভাবে আঁকড়ে ধরেছিলে, সেটা আমি আমার অহংকারের নিচে দাবিয়ে ফেলছিলাম। আমি নিজের কাছে অনেক অনুতপ্ত। এটা তুমি কি কইতেছো মামনি? তুমি ক্ষমা চাইতেছো কেন? এইখানে তো তোমার কোনো দোষ নাই। আমরাই তো তোমার উপরে সিদ্ধান্ত চাপাইয়া দিছি। না না আন্টি, আপনারা কেউই আমাকে কোনো কিছু চাপিয়ে দেননি। বাবা চেয়েছিল আমি তার আদর্শে একজন ভালো মানুষ হই, কিন্তু আমি টাকার অহংকারে ভুল পথে চলে গিয়েছিলাম। মানুষকে মানুষ বলে বিবেচনা করতাম না। আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এত মায়া করেছেন, তবুও আমি দিনের পর দিন আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি। হাসিব আমার বাড়ির ড্রাইভার ছিল বলে ওকেও দিন রাত ধরে অপমান করেছি। আঙ্কেল আজকে আমাকে এত ভালোবাসা দিল, আগলে রাখলো, আর আমি কিনা আজকে আঙ্কেলের গায়ে হাত তুললাম। আঙ্কেল, আমি আপনার পায়ে পড়ি। আরে না না মা, তুমি মাপ চাইবা কেন? তুমি তো এলা গিয়ে আমার ঘরের লক্ষ্মী। তুমি ছোট মানুষ, একটা ভুল কইরা ফেলাইছো, তাতে কি আমি কষ্ট পাইতে পারি? আমি আমি এটা কি দেখছি? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। মানে আমার মেয়ে তার ভুল বুঝতে পারছে, হঠাৎ করে তার এত পরিবর্তন। হ্যাঁ বাবা, তোমার কথাগুলো শোনার পর আমার মনে হয়েছে তোমার সম্পর্কগুলোকে আমার মর্যাদা দেওয়া উচিত। সম্পর্কের বাঁধন টাকা দিয়ে বিবেচনা করা যায় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি হাসিবকে বিয়ে করতে রাজি। যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা কই। হুট করে ম্যাডামের এই বিয়েতে রাজি হয়ে যাওয়ার সিদ্ধান্তটা আমার কাছে একটুও ভালো লাগে না। ম্যাডাম যখন জানতে পারছে আমি ওনার বাবার পার্টনারের ছেলে, তারপরে ম্যাডাম আমার বিয়ে করতে রাজি হয়ে গেছে। কিন্তু আমি তো গ্রামের সাদামাটা একটা ছেলে, আমি তো আপনার মায়ের ভালো রাখতে পারবো না। ম্যাডামের ওই শহরের জিন্দেগি তো আমি ম্যাডামের দিতে পারবো না। তোমাকে কে বলেছে আমাকে শহরের জীবন ফিরিয়ে দিতে? তুমি যেমন এতদিন তোমার বাবার স্বপ্ন পূরণ করেছো, তেমন আজ থেকে আমিও আমার বাবার স্বপ্ন পূরণ করব। আমি তোমাকে বিয়ে করে এই বাড়িতে থেকে যাব, এই গ্রামে থেকে যাব। আমি এই গ্রামের একজন আদর্শ বউ হতে চাই। সবার কাছে যখন আমি গ্রামের আদর্শ বউ হিসেবে প্রমাণ দিতে পারবো, সেদিন না হয় তোমাকে নিয়ে আমি শহরে ফিরে গিয়ে নতুন জীবন শুরু করব। ততদিন না হয় বাবা একা সবকিছু সামলাবে। কি বাবা, পারবে না? পারবো মানে অবশ্যই পারবো, অবশ্যই পারবো। এই বাবা হাসিব, আমার একটা কথা রাখো, তুমি আর না করো না, আমার মেয়েকে তুমি বিয়ে করো। আচ্ছা, আপনি এত কইরা কইতেছেন, ঠিক আছে, আমি এই বিয়েতে রাজি আছি। আলহামদুলিল্লাহ, তাহলে বিয়ের আয়োজন শুরু করে দাও। বন্ধু আয়, বুকে আয়। এই বন্ধু কি রে? বিয়ে বল, বিয়ে। হ্যাঁ, তাই তো বিয়ে, বিয়ে।